রবের বাণী বুঝতে বুকে কোরআন আঁকড়ে ধরো, সহজ আরবি ভাষার পাঠে হৃদয় আলো করো। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আরবি শব্দগুলো কিভাবে তৈরি হয়? এর পেছনে কি কোনো সিস্টেম বা নকশা আছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই ব্যাপারটাই দেখব। আরবি ভাষার প্রত্যেকটা শব্দের কিন্তু একটা নির্দিষ্ট কাঠামো থাকে, আর আজ আমরা সেই কাঠামোর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, মানে বিশেষ্য বা নাউনের নকশাটা উন্মোচন করতে চলেছি। শুরুতেই একটা প্রশ্ন, আরবি ভাষা কিভাবে আমাদের চারপাশের জগৎটাকে সাজায় বা ক্লাসিফাই করে? প্রশ্নটা কিন্তু বেশ গভীর, কারণ দেখুন, গ্রামার বা ব্যাকরণ কিন্তু শুধু কিছু শুকনো নিয়মের লিস্ট না। এটা আসলে একটা ভাষার নিজস্ব দৃষ্টিভঙ্গি। সেই ভাষাটা কিভাবে দুনিয়াকে দেখে, কিভাবে সবকিছুকে আলাদা আলাদা বক্সে সাজায়, সেটারই একটা প্রতিফলন। আর আরবি ভাষার শব্দভাণ্ডার ঠিক এই কাজটাই করে। তো চলুন দেখে নিই আজকে আমরা কোন কোন পথ ধরে এগোব। প্রথমে আমরা দেখব আরবির তিনটা মূল ভিত্তি কি কি। এরপর ইসম বা বিশেষ্য জিনিসটা আসলে কি সেটা বুঝব। তারপর জানব বিশেষ্য কি স্থির নাকি পরিবর্তনশীল হয়। এরপর একটা বিশেষ্যের পরিচয় কিভাবে তৈরি হয় সেটা দেখব। আর সবশেষে এর চারটা মূল বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। মানে একদম বেসিক থেকে শুরু করে আমরা একটা বিশেষ্যের পুরো আইডি কার্ড বানানো শিখে ফেলব। তো আমাদের প্রথম স্টপ, আরবি ভাষার তিনটি মূল ভিত্তি। ঠিক যেমন একটা বিল্ডিং পিলারের উপর দাঁড়িয়ে থাকে, আরবি ভাষাও কিন্তু কয়েকটা মূল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আর মজার ব্যাপার হলো, আরবি ভাষার হাজার হাজার শব্দের প্রত্যেকটাকে এই তিনটা ক্যাটেগরির যে কোনো একটার মধ্যে ফেলা যায়। এই দেখুন, এই তিনটা ভিত্তি হল ইসম, ফিয়েল আর হার্ফ। সহজ করে বললে ইসম মানে হলো কোনো কিছুর নাম বা বিশেষ্য, যেমন মুসলিম। ফেল হলো কাজ বা ক্রিয়া, যেমন কাতাবা বা লেখা। আর হার্ফ হলো ওই ছোট ছোট কানেক্টিং শব্দগুলো, যেমন ফি, যার মানে ভেতরে। আমাদের আজকের পুরো ফোকাসটা থাকবে ইসমের ওপর, কারণ এটাই আরবি ভাষার সবচেয়ে বেশি ব্যবহার হওয়া শব্দ। ওকে, তাহলে চলুন এবার ইসমের জগতে একটু গভীরে ডুব দেওয়া যাক। এই যে আমরা বলছি নামবাচক শব্দ বা বিশেষ্য, এটা আসলে ঠিক কি? এটা কিন্তু শুধু মানুষ বা জিনিসের নাম না, এর পরিধিটা তার চেয়েও অনেক বড়। চলুন এর সংজ্ঞা আর বিভিন্ন প্রকারভেদগুলো একটু ভেঙে ভেঙে দেখি। তাহলে ইসম কি? এটা এমন একটা শব্দ যা কোনো ব্যক্তি, জায়গা, জিনিস, কোনো আইডিয়া, গুণ বা এমনকি কোনো কাজের নামও বোঝাতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এটা কোনো সময়ের সাথে বাধা থাকে না। মানে অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কোনো কালের ব্যাপার এখানে নেই। যেমন ধরুন লেখা কাজটা, এটা একটা কাজের নাম, কিন্তু এটা কখন হচ্ছে, অতীতে, বর্তমানে না ভবিষ্যতে, সেটা কিন্তু বলছে না। আর এটাই হলো একটা ইসম আর একটা ফেল বা ক্রিয়াপদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই বিশেষ্য বা ইসমগুলো তৈরি হয় কিভাবে? মূলত তিনভাবে। প্রথমটা হলো জামিদ, মানে একদম রুট বা মৌলিক শব্দ, যেটা অন্য কোনো শব্দ থেকে আসেনি, যেমন রজুলুন মানে পুরুষ। দ্বিতীয়টা হলো মাস্তার, যেটা হলো কাজের নাম কিন্তু কোনো সময় ছাড়া, যেমন আদ্দর্ব মানে প্রহার করা কাজটা। আর ৩ নম্বর, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, সেটা হলো মুশতাক, মানে যেটা একটা মূল বা রুট থেকে তৈরি হয়েছে। এই মুশতাক বা ডিরাইভড নাউনের একটা দারুণ উদাহরণ হলো ইসম আল ফায়েল। এর কাজ হলো যে কাজটা করছে, মানে কর্তা বা ডুয়ারকে বোঝানো। যেমন কা, তা, বা, এই তিনটা অক্ষর দিয়ে যে রুট, তার মানে হলো লেখা। আর সেখান থেকেই তৈরি হয়েছে কাতিবুন, যার মানে হলো লেখক বা যে লেখে। দারুণ না? আর এর ঠিক উল্টোটা হলো ইসম আল মাফরুল। এটা বোঝায় যার ওপর কাজটা করা হয়েছে, মানে কর্ম বা অবজেক্ট। যেমন ওই একই লেখা রুট থেকে যদি কাতিবুন মানে লেখক হয়, তাহলে মাকতুবুন মানে হলো যা লেখা হয়েছে বা লিখিত। একবার ভাবুন, একই রুট থেকে কর্তা আর কর্ম দুটোই বেরিয়ে আসছে। এটাই আরবি ভাষার কাঠামোগত সৌন্দর্য। বেশ, এবার আমরা বিশেষ্যের আর একটা খুব জরুরি দিক নিয়ে কথা বলবো। আচ্ছা, একটা বিশেষ্যের শেষের অংশটা মানে এন্ডিংটা কি সবসময় একই রকম থাকে, নাকি বাক্যে তার অবস্থানের উপর ভিত্তি করে বদলায়? উত্তরটা হলো না, সবসময় এক থাকে না। চলুন দেখি ব্যাপারটা কি।
আরবিতে বিশেষ্যকে এই দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো মোয়ারাব বা পরিবর্তনশীল, আর আরেকটা হলো মাবনি বা স্থির। মোয়ারাব বিশেষ্যগুলো জানেন তো, অনেকটা গিরগিটির মতো। বাক্যে তার ভূমিকা কি, সেটা কি কর্তা না কর্ম, তার উপর নির্ভর করে নিজের শেষের রূপটা বদলে ফেলে। কিন্তু মাবনি বিশেষ্যগুলো একদম পাথরের মতো স্থির। বাক্যে যেখানেই বসুক তার রূপের কোনো পরিবর্তন হয় না। যেমন ধরুন সর্বনাম হুয়া মানে সে, এটা সব সময় হুয়াই থাকবে। তো আমরা ধীরে ধীরে একটা বিশেষ্যের পুরো পরিচয়টা তৈরি করার দিকে এগোচ্ছি। প্রত্যেকটা বিশেষ্যের কিছু কোর ক্যারেক্টারিস্টিক্স বা মূল বৈশিষ্ট্য থাকে, যেগুলো তাকে বাকিদের থেকে আলাদা করে। এগুলোকে অনেকটা তার আইডি কার্ডের বিভিন্ন সেকশন হিসেবে ভাবতে পারেন। এর মধ্যে একটা হলো বিশেষ্যটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। আরবিতে এটাকে বলে মারিফা আর নাকিরা। যেমন ধরুন আমি যদি বলি কিতাবুন, তার মানে হলো একটি বই, যে কোনো একটা বই। কিন্তু যদি বলি আল কিতাবু, তার মানে হলো বইটি, মানে একটা নির্দিষ্ট বইয়ের কথা বলা হচ্ছে। আর এই যে শব্দের শুরুতে আল যোগ করা, এটাই একটা শব্দকে নির্দিষ্ট বানানোর সবচেয়ে কমন উপায়। তবে শুধু আল যোগ করেই যে একটা বিশেষ্য নির্দিষ্ট হয় তা কিন্তু না। আরও অনেক উপায় আছে। যেমন যে কোনো নাম, ধরুন মুহাম্মদ, এটা তো এমনিতেই নির্দিষ্ট। কিংবা সর্বনাম, যেমন আনা বা আমি। অথবা যখন কোনো কিছুকে ডাকা হয়, যেমন ইয়া রাজু মানে হে পুরুষ। এমনকি সম্বন্ধপদ, যেমন কিতাবুত তালিবি মানে ছাত্রটির বই, এগুলো বিশেষ্যকে নির্দিষ্ট করে দেয়। এরপর আসি লিঙ্গের কথায়। আরবিতে প্রত্যেকটা বিশেষ্যের একটা ব্যাকরণগত লিঙ্গ থাকে, মানে শব্দটা হয় পুংলিঙ্গ হবে অথবা স্ত্রীলিঙ্গ, কোনো থার্ড অপশন নেই। আর এটা কিন্তু সবসময় শব্দের আসল অর্থের ওপর নির্ভর করে না, এটা ভাষার নিজস্ব নিয়ম। এইবার বচন বা নাম্বারের পালা। আর এখানে আরবিতে একটা খুব স্পেশাল ব্যাপার আছে। ইংরেজি বা বাংলার মতো এখানে শুধু একবচন আর বহুবচন নেই। আরবিতে দ্বিবচন বা ডুয়াল ফর্ম বলেও একটা জিনিস আছে। মানে একটা জিনিসের জন্য একরকম শব্দ, দুটো জিনিসের জন্য আরেক রকম, আর তিন বা তার বেশির জন্য আরেক রকম। ইন্টারেস্টিং, তাই না? তো আমরা এতক্ষণ ধরে যে আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো দেখলাম, এবার সেগুলোকে একসাথে করার পালা। চলুন বিশেষ্যের পুরো আইডি কার্ডটা এবার উন্মোচন করা যাক। মনে রাখবেন, প্রত্যেকটা আরবি বিশেষ্যের ঠিক 4টি মৌলিক বৈশিষ্ট্য থাকে। মাত্র এই 4টা। এই 4টা তথ্য যদি আমাদের জানা থাকে, তাহলে ওই বিশেষ্যটার ব্যাকরণগত পরিচয় পুরোপুরি আমাদের হাতের মুঠোয় চলে আসবে। চলুন দেখি কি সেই 4টা জিনিস। এই হলো একটা বিশেষ্যের আইডি কার্ড। প্রত্যেকটা ইসম বা বিশেষ্যকে এই 4টা জিনিস দিয়ে পুরোপুরি বর্ণনা করা যায়। 1. এর নির্দিষ্টতা, মানে এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট। 2. এর লিঙ্গ, মানে এটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ। 3. এর বচন, মানে একবচন, দ্বিবচন না বহুবচন। আর 4 নম্বর হলো এর স্ট্যাটাস বা ইরাব, মানে এর ব্যাকরণগত অবস্থাটা কি। আর এই 4টার মধ্যে শেষটা মানে এরাব, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরাব হলো একটা বিশেষ্যের ব্যাকরণগত কেস বা অবস্থা, যেটা সাধারণত শব্দের শেষের স্বরচিহ্নটা দেখে বোঝা যায়। এটাই আমাদের বলে দেয় যে শব্দটা বাক্যে কর্তা হিসেবে কাজ করছে নাকি কর্ম হিসেবে নাকি অন্য কোনো ভূমিকায়। এই ইরাব জিনিসটাই আরবি বাক্যকে এতটা ডাইনামিক আর অর্থপূর্ণ করে তোলে। এখন এই সব নিয়মকানুন শুনে হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু একদমই ঘাবড়ানোর কিছু নেই। যেমনটা আমাদের সোর্স মেটেরিয়ালও বলা হয়েছে, ভয়ের কিছু নেই। আমরা যদি এই বিষয়গুলোকে সহজভাবে ধাপে ধাপে বোঝার চেষ্টা করি, তাহলে পুরো সিস্টেমটাকেই খুব লজিক্যাল মনে হবে। তো আজকে আমরা একটা আরবি বিশেষ্যের পুরো নকশা বা ব্লুপ্রিন্টটা দেখলাম। এখন প্রশ্নটা হলো, এই নকশাটা তো এখন আমাদের হাতে, এটা দিয়ে কি তৈরি করা হবে? এই জ্ঞানকে ভিত্তি করে কোনো সুন্দর ইমারত গড়া সম্ভব? উত্তরটা কিন্তু আমাদের শেখার এই যাত্রার পরের ধাপেই অপেক্ষা করছে।